হ্যালো এন্ড ওয়েলকাম প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুভি বাজ উইথ আরজে রাজুতে। আর আজ আমরা যে মুভিটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি এক কালজয়ী চলচ্চিত্র। সময়টি 1970-এর দশক। সারা দেশ তখন উত্তাল গণ আন্দোলন নিয়ে। দেশের স্বাধীনতার জন্য আন্দোলন তখন চরম মাত্রা ধারণ করেছে। সেখানে যে যেভাবে পারছে সেভাবেই অংশগ্রহণ করছে। চলচ্চিত্র নির্মাতা কিংবদন্তি জহির রায়হান চলচ্চিত্রের মাধ্যমে এই আন্দোলনের পুরো একটি পটভূমি যেন আমাদের সামনে এনে হাজির করালেন। তার সেই বিখ্যাত চলচ্চিত্র জীবন থেকে নেয়া। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? জানি না। শুরু করার আগে চলুন আপনাদেরকে জানিয়ে দেই আজকের স্পয়লার অ্যালার্ট। এই মুভি নিয়ে আসলে কোনো স্পয়লার অ্যালার্ট দেওয়ার প্রয়োজনই নেই। 1970 সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি আপনারা যে কোনো ডিজিটাল মাধ্যমে দেখে নিতে পারেন। যারা এখনো দেখেননি, অনেক বড় মিস হয়ে যাবে আপনাদের। ঝটপট মুভিটি দেখে ফিরে আসুন, তারপর শুরু করছি আজকের মুভি বাজ। সাত সকালে খালি পায়ে তোর মতো কোথায় যাওয়া হয়েছিল? আজকে 21শে ফেব্রুয়ারি তো, তাই প্রভাত ফেরিতে গিয়েছিলাম। 21শে ফেব্রুয়ারি? সেটা আবার কি? অসভ্যদের মতো খালি পায়ে সারা রাস্তা তাদিন করে নেচে বেড়ানো হয়েছে না? না না, কাজটা ঠিক হয়নি। ছবির গল্প গড়ে উঠেছে একেবারে সাধারণ একটি পরিবারকে কেন্দ্র করে। যে পরিবারের দুই ভাই আনিস এবং ফারুক এবং তাদের বড় বোন রওশন জামিলকে কেন্দ্র করে। রওশন জামিলের স্বামীর চরিত্রে অভিনয় করেছেন আরেক কিংবদন্তি খান আতাউর রহমান। রওশন জামিল বিবাহিত, কিন্তু থাকেন বাবার বাড়িতে এবং এই বাবার বাড়িতে থেকেই তিনি সব ক্ষমতা কুক্ষিগত করেছেন। এই বাড়ির একটি পাতা পর্যন্ত নড়ে না তার হুকুম ছাড়া। ওগুলো তো বয়স হয়েছে, একটা বিয়ের সাথে করাতে হবে না? তুমি কি আমার থেকে বেশি বোঝো? বোঝো না বলি তো তোমার সঙ্গে আমার ঝগড়া হয়। হ্যাঁ, তাও তো ঠিক। তাই তো বলি চেষ্টা করো যাতে ওরা কেউ বিয়ে না করতে পারে। সঠিক বলেছেন। তার কোমরে রয়েছে ঘরের চাবির গোছা এবং তার পেছনে পেছনে গৃহচারিকারা ঘুরে বেড়ায় পানের বাটা নিয়ে। পরিবারের সকল ক্ষমতা একটি মাত্র নারীর হাতে, আর এই নারী ক্ষমতার অপব্যবহার করে নিজ স্বামী থেকে শুরু করে দুই ভাইয়ের জীবন দুর্বিষহ করে তোলে। এই নিয়েই মূলত এগিয়েছে ছবির পটভূমি। তবে একটু যদি খেয়াল করেন তাহলে আপনারা দেখবেন ছবির প্রতিটি দৃশ্যই রূপক অর্থে দেশের সেই সময়কার অবস্থাকে আপনাদের সামনে এনে হাজির করেছে। এই ছবিতে 69-এর গণ অভ্যুত্থানকেও একটি রূপক অর্থে সামনে আনা হয়েছে। জহির রায়হান খুব সুচারুভাবে সেই সময়কার গণ আন্দোলনকে চমৎকারভাবে তুলে ধরেছেন এই রূপক পরিবারটিকে দিয়ে। শুধু তাই নয়, আইয়ুব খানের যে সামরিক শাসন, সেই শাসনকে তিনি রওশন জামিলের মাধ্যমে আমাদের সামনে এনে হাজির করেছে। ছবির একেবারে প্রথম দৃশ্যে দেখা যায় আনোয়ার হোসেন একটি পোস্টার লিখছেন হাতে। 21শে ফেব্রুয়ারি নিয়ে একটি পোস্টার লিখছেন। মূলত এই দৃশ্য থেকেই অনুমান করা যায় যে এই ছবিটি গণমানুষের যে আন্দোলন, সেই সময়কার যে সামগ্রিক পটভূমি, এই সবকিছুকেই রিপ্রেজেন্ট করছে। রওশন জামিলের স্বামী খান আতাউর রহমান আদালতে কর্মচারী হিসেবে কর্মরত রয়েছেন। সেখানে তার এক বন্ধুর পরামর্শে শওকত আকবরের সঙ্গে বিয়ে ঠিক করেন রোজি সামাদের, যার নাম এই মুভিতে সাথী। তোমার এই মুখতারির প্যাঁচ মেরে কোন রকমে বিয়েটা করিয়ে দাও। বিয়ে? তোমার মাথা খারাপ আছে দুলা ভাই? আপার অনুমতি ছাড়া? বিয়েটা তো অনেক পরের কথা। ছবিটা দেখতে তোর দোষ নেই। আমারও বিবাহের আলাপ চলতেছে। মানে? কিন্তু বেঁকে বসেন রওশন জামিল, কারণ তার বিশ্বাস যদি রোজি সামাদ এই বাড়িতে এসে তার চাবির ভাগ বসিয়ে নেয়, অর্থাৎ যদি চাবির ভাগ চেয়ে বসে, তখন কি হবে। কোনোভাবেই সে রাজি হয় না রোজি সামাদকে তার ভাইয়ের বউ হিসেবে এই বাড়িতে নিয়ে আসতে। ফলশ্রুতিতে রওশন জামিলকে না জানিয়েই তার ভাইয়ের বিয়ে দিয়ে দেয় রোজি সামাদের সঙ্গে খান আতাউর রহমান এবং সাথীকে অর্থাৎ রোজি সামাদকে বাড়ির বউ হিসেবে তুলে নিয়ে আসেন। বুঝলে, মেয়ে যা বড় সাংঘাতে, মেয়েদের ফাঁদে কোনটাকে অকালে খুইয়েছ। ওই যে কথায় বলে না, প্রেমের ফাঁদ পাতা ভুবনে, ধরা দিও না মারা যাবে, নির্ঘাত মারা যাবে। মেয়ে যা সাংঘাতিক। গুড ইভিনিং, না আসলে গুড নাইট। রোজি সামাদ যখনই এই বাড়িতে বউ হিসেবে আসেন তখনই তার উপর অত্যাচারের খড়গ নেমে আসে। নানান ভাবে তাকে অত্যাচার করতে থাকে রওশন জামিল।
অপরদিকে রোজি সামাদের বোন অর্থাৎ সাথীর বোন বিথি যে চরিত্রটি করেছেন সুচন্দা, তার প্রেমে পড়ে যান রওশন জামিলের ছোট ভাই অর্থাৎ রাজ্জাক। রাজ্জাকের দুলাভাই অর্থাৎ খান আতাউর রহমান এবং বড় ভাই শওকত আকবরের অনুমতি পেয়ে সেও বিথিকে বিয়ে করে ফেলে, অর্থাৎ সুচন্দাকে বিয়ে করে ফেলে এবং বাড়িতে বউ হিসাবে তুলে নিয়ে আসে। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। এইদিকে ওই যে বলছিলাম যে প্রথম দৃশ্যে দেখা গিয়েছিল আনোয়ার হোসেন, যিনি একজন স্বাধীনতা সংগ্রামী, সে মূলত সাথী এবং বিথির বড় ভাইয়ের চরিত্রটি করেছে। আনোয়ার হোসেন মূলত স্বাধিকার আন্দোলনের একজন কর্মী থাকেন এবং এ কারণেই তাকে জেল যাপনও করতে হয়। মূলত আনোয়ার হোসেনের দীক্ষা থেকেই সাথী প্রতিবাদ মুখর হয়ে ওঠেন এবং বাড়িতেই স্বাধীনতার আন্দোলনের ডাক দেন। তখন বাড়িতে আন্দোলন চরমে, দেয়ালে দেয়ালে পোস্টার, এবং একটা সময় রওশন জামিলের সেই চাবির গোছা চলে আসে রোজি সামাদের কাছে। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। এরই মধ্যে সাথী এবং বিথি দুজনেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এবং দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু দুর্ভাগ্যক্রমে সাথী অর্থাৎ রোজি সামাদের বাচ্চাটি মারা যায়। ডাক্তার এসে বলেন যদি রোজি সামাদকে বাঁচাতে হয় তাহলে এই মুহূর্তে এই খবরটি তাকে দেয়া যাবে না, যার ফলে বিথি অর্থাৎ সুচন্দার শিশুটিকেই রোজি সামাদের কোলে তুলে দেয়া হয়। তুই সারাক্ষণ এত মন মরা হয়ে থাকিস কেন? সবসময় মরা বাচ্চার জন্য কান্নাকাটি করতে নেই। ফুলে গেছে, কচি মাথা কি হয় কে জানে। না না, বেশি জোরে লাগেনি। লাগেনি? আমার মেয়ে আমি বুঝি কতটা লেগেছে। নিজেরটাকে তো মেরেছিস, তুই বুঝবি কি? এবং সে তাকে মাতৃস্নেহে বড় করতে থাকে, আর এই সুযোগটাই কাজে লাগায় রওশন জামিল। সে এক ষড়যন্ত্রের মাধ্যমে সাথী এবং বিথির মধ্যে বিরাট একটি দেয়াল তৈরি করে ফেলে। কৌশলে সে বিষ খাইয়ে দেয় বিথিকে এবং সব দোষ চাপিয়ে দেয়া হয় সাথীর নামে। আমার মেয়ের যদি কিছু হয় তোকে আমি ছেড়ে দেবো মনে করেছিস? বিষ খাইয়ে মারবো তোকে, তাও কল্লাটা আলাদা করে ফেলবো। বিথি হাসপাতালে গিয়ে সুস্থ হয়ে ফিরলেও বিষ পানের অভিযোগে গ্রেফতার হয় তার বড় বোন রোজি সামাদ সাথী। তার বিচার শুরু হয় আদালতে। নিজের স্ত্রীকে দোষী মনে করে তার বিরুদ্ধেই মামলা লড়তে থাকেন শওকত আকবর। অপরদিকে সাথীর পক্ষে উকিল হন খান আতাউর রহমান এবং শেষ পর্যন্ত সকল ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে সাথীকে মুক্ত করে নিয়ে আসেন খান আতাউর রহমান এবং তার স্ত্রী রওশন জামিল দোষী সাব্যস্ত হন এবং এরই মাধ্যমে শেষ হয় এই চলচ্চিত্রটি। 1952 থেকে 1970 এই সময়টা জুড়ে যে স্বাধিকার আন্দোলন হয়েছিল সেই আন্দোলনকে এক সূত্রে গাঁথা হয়েছে জীবন থেকে নেয়া চলচ্চিত্রে। এক গুয়ে স্বৈরশাসক, তার অত্যাচার, সেই অত্যাচারে নিষ্পেষিত মানুষদের দেশাত্মবোধে, জাতীয়তা বোধে এক হওয়া, এই সব কিছু শিখিয়েছে জীবন থেকে নেয়া চলচ্চিত্রটি। এই ছবির এক একটি গান এক একটি ইতিহাস, কালজয়ী হয়ে আছে আজও বোধি। এই ছবির খুব মজার একটি গান রয়েছে, এ খাঁচা ভাঙবো আমি কেমন করে। এ খাঁচা ভাঙবো আমি কেমন করে, তার বাজবে দিন ডা 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 ডা। খান আতাউর রহমান এই গানটি গায়। সে তার পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হতে অর্থাৎ তার স্ত্রীর অত্যাচার থেকে বাঁচার জন্য এই গানটি গায়। এই ছবিতেই প্রথমবার ব্যবহার করা হয়েছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি 1970 সালে। পরবর্তীতে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এই গানটিকেই আমাদের দেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। এছাড়া রয়েছে বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত গান কারার ওই লৌহ কপাট। তাছাড়াও ব্যবহার করা হয়েছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এই গানটিও। চলুন এই ছবি সম্পর্কে আপনাদের আরো কিছু তথ্য জানিয়ে দেই। জীবন থেকে নেয়া চলচ্চিত্রটির পরিচালক ছিলেন জহির রায়হান, প্রযোজকও ছিলেন জহির রায়হান, ছবির কাহিনী লিখেছেন জহির রায়হান এবং আমজাদ হোসেন। এই ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন আনোয়ার হোসেন, রাজ্জাক, শওকত আকবর, খান আতাউর রহমান, রোজি সামাদ, সুচন্দা, রওশন জামিল সহ আরো অনেকে। ছবির সুরকার ছিলেন খান আতাউর রহমান নিজেই। ছবির সম্পাদনা করেছিলেন আফজাল চৌধুরী এবং ছবিটি মুক্তি পেয়েছিল 10 এপ্রিল 1970 সালে। চলচ্চিত্রটি সম্পূর্ণভাবে রাজনৈতিক চেতনা সম্পন্ন একটি চলচ্চিত্র, আর এ কারণেই বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা আলমগীর কবির বলেছিলেন
বাংলাদেশের প্রথম জাতীয়তাবাদী বিপ্লবী চলচ্চিত্র হচ্ছে জীবন থেকে নেয়া। জহির রায়হান, তিনি শুধুমাত্র একজন চলচ্চিত্র নির্মাতা ছিলেন না, তিনি বাংলাদেশের একটি ইতিহাস। জহির রায়হান বাংলাদেশের একটি উপাখ্যান। চলচ্চিত্র সাহিত্য থেকে শুরু করে এমন কোনো শাখা নেই যেখানে তার বিচরণ ছিল না। শহীদ এই বুদ্ধিজীবীর প্রতি মুভিবাজের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা। সময় হয়ে গেল জানিয়ে দেয়ার জীবন থেকে নেয়া চলচ্চিত্রের রেটিং। ক্যান ইউ ইমাজিন এই চলচ্চিত্রের রেটিং কত? জানি না। একটু ভেবে দেখুন তো, 1970 সালে নির্মিত এই চলচ্চিত্র। গেস করতে পারছেন? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। ঠিক আছে, আমি জানিয়ে দিচ্ছি। IMDb রেটিং অনুযায়ী এই চলচ্চিত্রের রেটিং 9.3। আপনি ঠিক শুনছেন, 9.3, 10-এর মধ্যে। তাহলে যারা এই মুভিটি এখনো দেখেননি, কত বড় একটা মিস ভেবেছেন? ঝটপট দেখে ফেলুন। আর যদি বলেন মুভি বাজের রেটিং, যথারীতি আমরা সেটি দিব। মুভি বাজের রেটিং হচ্ছে 9.5। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই ছিল আমাদের আজকের মুভি বাজ। আগামী পর্বে অন্য কোনো মুভি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।